পবিত্র ঈদের উৎসবের আমেজে জনসংযোগ শুরু তৃণমূল প্রার্থীর। ভরতপুরে ঈদ মেলায় এসে সম্প্রীতির বার্তা দিলেন। ভরতপুরের রাস্তা ধারে অপরিকল্পিত ঈদের মেলায় সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হলেন 69 নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন। শনিবার বিকেলে খাটানপাড়া এলাকায় এই স্বতঃস্ফূর্ত জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর ভরতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি নজরুল ইসলাম ও যুব সভাপতি মোহাম্মদ রানা সহ স্থানীয় নেতৃত্বের সঙ্গে এক সাংগঠনিক বৈঠক সারেন এবং পরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শে আমরা বিশ্বাসী। ভরতপুরে বিনোদনের নির্দিষ্ট স্থানের অভাবের কথা উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে আগামীতে বিধায়ক নির্বাচিত হলে এই অপরিকল্পিত মেলাকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আধুনিক বিনোদন পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করবেন। এছাড়াও লোহাদোঘাটের ব্রিজের ব্যবস্থা করবেন এবং ভরতপুরে একটি গার্লস কলেজ হয় তারও ব্যবস্থা করবেন। ঈদের কি বার্তা দেবেন? প্রথমেই আমার ভরতপুর বিধানসভার সমস্ত অধিবাসীকে, আপামর জনগণকে এই মাহে রমজান অতিক্রম করে যে ঈদ উল ফিতর, যে খুশির ঈদ, সেই খুশির ঈদে সকলকেই 69 নম্বর ভরতপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং অনেক অনেক অভিনন্দন জানাই যে আজকে আমাদের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। এক মাস যে সংযমের মধ্য দিয়ে, রোজা পালনের মধ্য দিয়ে মানুষরা রোজা উদযাপন করলো এবং তারপরে রোজা অতিক্রম করে আজকে সেই খুশির ঈদে পদার্পণ করেছে। তাই এই উৎসব যেন শান্তিপূর্ণভাবে সকলেই পালন করছে। আমরা যে পশ্চিমবাংলায় বাস করি, আমরা যে দলনেত্রীর সৈনিক, আমরা যে আমাদের সকলের প্রিয় নেতা পশ্চিমবাংলার যুবরাজ সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা আমাদেরকে শিখিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ সেই রীতিতেই আমরা মেনে চলি। আমরা আমাদের এই বাংলায় যে কোনো উৎসবই হোক না কেন, যে ধর্মাবলম্বীর উৎসব হোক না কেন, আমরা সকলেই সমবেতভাবে সেই উৎসব পালন করি। আমরা যেমন বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবকেও আমরা একসঙ্গে সমবেত হয়ে পালন করি। তাই আজকে এই ভরতপুর বিধানসভায় এই ঈদও আমরা সকলকে নিয়ে সেই সকাল থেকে উদযাপন করছি। ভরতপুরে একটা অঘোষিত মিলন মেলা হয় ঈদের সময় খাটার প্রাঙ্গণে, বহু বছর ধরে আমরা দেখে আসছি। মানে এর কোনো অনুমোদন কিছু থাকে না, সাধারণ লোক ওখানে গিয়ে যায়। ভরতপুরে বিনোদনের কোনো জায়গা নেই, সেই জন্য বাধ্য মানুষ ওখানে যায়। কি বলবেন? আপনি বলার আগে ওই জায়গা থেকে এইটুকু অতিক্রম করতে করতে আমি চিন্তাভাবনা করে নিয়েছি যে অঘোষিত মেলা বলছেন, ঠিকই তো। আজকে এই ভরতপুর বিধানসভার এই আপামর জনগণ ঈদের দিনটাকে কিভাবে সেলিব্রেট করবে, কিভাবে উদযাপন করবে। আমাদের এই ঈদ উৎসবের যে মূল কথা সেটাই তো হচ্ছে এক জায়গায় মিলিত হওয়া, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করা। আমাদের কারোর সঙ্গে কোনো রকম মনোমালিন্য থাকলে সেই মনোমালিন্যটাকে দূর করে আজকে গলায় গলা মিলিয়ে নেওয়া, এটাই হচ্ছে উৎসবের আজকে মেন উদ্দেশ্য। তাই আসার পথে ভরতপুরের ওখানে দেখলাম যে অনেক মানুষের সমাগম হয়েছে, কিন্তু কোনো পরিকল্পিত না, অপরিকল্পিতভাবে। তাই আমি আমার সঙ্গে যারা সহযাত্রী ছিলেন গাড়ির মধ্যে তাদেরকে বললাম, ঈশ্বর যদি আমাকে আগামী দিনে এই বিধানসভার বিধায়ক করে, তাহলে আগামী দিন এই জায়গায় সুন্দরভাবে পরিকল্পনা করে সমস্ত মানুষের এই ঈদ উৎসবটাকে সম্মিলিতভাবে উদযাপন করার জন্যে আগে থেকেই আমরা একটা মেলা করা বা ওখানে কোনো বিনোদনমূলক পার্কটার করার চিন্তাভাবনা আমরা ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুরে আমরা করব। ভরতপুরে বিগত 10 বছর ধরে যে বিধায়করা ছিলেন তারা কোনো ভরতপুরের, বিশেষ করে ভরতপুর শহরের কোনো উন্নয়নের পরিকল্পনা করেননি। এবং এই যে আমরা এই দেখলাম, মানে রমজান মাস গেল, ভরতপুর পঞ্চায়েতের কোনো ভূমিকা দেখলাম না। এখানে একটা বড় জামাত হয়, 10,000, 15,000, 20,000 লোকের জামাত হয়, সেখানে ভরতপুরের পঞ্চায়েতের কোনো ভূমিকা দেখিনি। কি বলবেন? আমি বিগত দিনেও বলেছি যে বিধায়ক সাহেবরা উল্লেখযোগ্য কিছুই করে যাননি। তো এটা আমি দত্তহীনভাবে বলি যে এটা তাদের ব্যর্থতা, যে তারা জনগণের সেবা করার সুযোগ পেয়েও যারা জনগণের সেবা করে না, তাহলে তারা বিধায়ক হওয়ার যোগ্য ছিলেন না। অথচ তারা বিধায়ক পদে তারা কেউ 5 বছর করে ছিলেন, কেউ 25 বছরও ছিলেন। তাই আমরা
জনগণের সেবক হিসাবে এই ভরতপুর বিধানসভার প্রায় 2.5 লক্ষ ভোটার, প্রায় 3.5 লক্ষ নাগরিক সকলকে নিয়ে তাদের পরিষেবা দেওয়াই আমাদের হচ্ছে মূল কাজ হবে। তাই আগামী দিন তৃণমূলের পক্ষ থেকে যদি আমরা বিধায়ক নির্বাচিত হই, আগামী 5 বছরে আমরা দেখিয়ে দিতে চাই যে পুরাতন বিধায়কদের দেওয়া প্রতিশ্রুতিগুলো, যে অপূর্ণ কাজগুলো, সেগুলোই আমরা প্রথমে সেই কাজগুলোতে হাত দেব। ভরতপুরে এবং সালাড়ে উল্লেখযোগ্য বিধায়ক তহবিল থেকে কিছুই হয়নি। তাই বিধায়করা যে কিছু করতে পারে সেই ধারণাটাও মানুষের মধ্যে নেই। সেই ধারণা যাতে জন্মায় যে বিধায়ক চাইলে, একটা দলের শাসক দলের বিধায়ক চাইলে অনেক কিছু করতে পারে, অনেক পরিকল্পনা গ্রহণ করতে পারে এবং সেই পরিকল্পনাগুলো যথার্থভাবে বাস্তবায়িত করতে পারে। সেই বাস্তবায়নের লক্ষ্যেই এই ভোট এসছে। এই ভোট ভরতপুরবাসীর কাছে আমাদের প্রার্থনা থাকবে, আমাদের আহ্বান থাকবে যে আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখুন বিগত দিনের এমএলএ কী করেছে না করেছে সেদিকে আপনারা নজর দেবেন না। আগামী যে 5 বছর সময় আসছে ভরতপুর বিধানসভার জন্য, আমি মনে করি একটা স্বর্ণময় সময়ের আহ্বান হাতছানি দিচ্ছে। অতএব সেই ভরতপুরের জনগণের কাছে আমার আবেদন যে একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন। আগামী 5 বছরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মূল্যবান ভোটটা অপাত্রে পড়েনি, আপনাদের সঠিক জায়গায় আপনারা ভোট প্রদান করেছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন ইস্তাহারে, পৌরসভা, নতুন পৌরসভা করবেন। আপনার কি ভূমিকা ভরতপুর এবং সালার নিয়ে পৌরসভা? দেখুন, ভরতপুর বিধানসভার অন্তর্গত সালারকে নিয়ে অনেক বিধায়কদের পৌরসভা করার গল্প আমরা শুনতাম। সালারের সব কিছু পরিকাঠামো থাকা সত্ত্বেও আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। তো অবশ্যই নির্বাচনের পরে একে একে হবে। প্রথমে যদি সালার পৌরসভা হয়, তার পরবর্তীতে ভরতপুরও পৌরসভা হবে। আগামী দিন ভরতপুর হয়তো আলাদা বিধানসভাও হয়ে যেতে পারে, যে আগামী যে সেন্সাস আসছে সেই গণনার ভিত্তিতে দেখা যেতে পারে আগামী দিন ভরতপুর আলাদা বিধানসভাও হয়ে যেতে পারে। ভরতপুরে যে লহদহ ঘাটের প্রতিশ্রুতি বারবার দিয়েছিলেন, সেই লহদহ ঘাটটা আমাদের প্রাথমিক পর্যায়ের মানুষের কাছে আমাদের প্রায়োরিটি থাকবে যে প্রথমেই যেন আমরা লহদহ ঘাটে হাত দিতে পারি এবং সেই লহদহ ঘাট করতে পারি। আপনারা এই ইস্তাহারে কি মনে হচ্ছে সালার পৌরসভা হবে? এই শহরে অবশ্যই হবে, এই শহরে আগেও হওয়া উচিত ছিল, কিন্তু তারা বিধায়করা এই ভরতপুরের কথা না বলে তারা যে এরিয়ার মানুষ, আমরা দেখেছি বিধানসভায় গিয়ে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে গিয়ে ভরতপুরের জন্য তারা বাক্য ব্যয় করেনি। তারা নিজের এরিয়ার কোনো জমি সংক্রান্ত কথাবার্তা তাদেরকে বলতে শুনেছি। তাই আমরা ভরতপুরের ভূমিপুত্র, আমাদের মন প্রাণ সবসময় ভরতপুরের জন্যই কাঁদে। তাই ভরতপুরের উন্নয়ন করতে পারলে তবেই আমাদের সার্থকতা হবে। ভরতপুরে কি কি করার পরিকল্পনা আপনার আছে? আমি তো আগে বারবার বলছি যে অসম্পূর্ণ কাজগুলো আমাদের মানুষের বহরমপুর যেতে গেলে কত দূর অতিক্রম করে বহরমপুর যেতে হয়। তাহলে আমি তো মনে করি ভরতপুর বিধানসভায় ভরতপুর ব্লকের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লহদহ ব্রিজ। একটা লহদহ ব্রিজ করা একটা বিধায়কের জন্য খুব জটিল কাজ বা বড় কাজ তা নয়, শুধু সদিচ্ছা থাকতে হবে। যদি সদিচ্ছা থাকে হবে। ভরতপুরে একটা উইমেন্স কলেজের কথা বিগত দিনে আমরা শুনেছিলাম এবং এখানে দরকারও আছে। আমরা চেষ্টা করব যে ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুরে আমরা যাতে একটা মহিলা কলেজও করতে পারি এবং সার্বিক যে উন্নয়ন আমাদের সরকারের পক্ষ থেকে হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হচ্ছে, সেই উন্নয়নটাকে যেন আমরা আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উন্নয়নটাকে ত্বরান্বিত করতে পারি, এটাই হবে আমাদের লক্ষ্য। দেখুন, ভরতপুর বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমি ঈদের শুভেচ্ছা দেব এবং ভরতপুর একটা শান্তিপূর্ণ এলাকা। সেখানে যে কোনো উৎসবই হোক না কেন, সে ঈদ হোক, দুর্গা উৎসব হোক, কালী পূজা হোক, সেটা আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করি। আজকে এই পবিত্র যে ঈদের দিন মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এটা একটা অত্যন্ত পবিত্র একটা দিন। 30 দিন রোজা রাখার পরে আজকে ঈদ উদযাপিত হলো এবং এই খুশির ঈদে আমরা সকলে মিলে সেই ঈদ পালন করলাম সর্বধর্মের মানুষকে নিয়ে। আজকে আপনারা দেখছেন আমাদের ভরতপুর বিধানসভার যিনি পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন সাহেব এখানে এসছেন ভরতপুরের মানুষের সঙ্গে ঈদের সৌহার্দ্য বিনিময় করতে। এবং পাশাপাশি আমি ভরতপুর মানুষকে ধন্যবাদ জানাবো এই কারণেই যে ভরতপুরে যে কোনো উৎসবই হোক না কেন আমরা শান্তিপূর্ণভাবে পালন করি। আমাদের নেত্রীর কথায় ধর্ম যার যার উৎসব সবার, সেটাকে আমরা অগ্রাধিকার দিই
এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে সারা বাংলার মানুষ সম্প্রীতি নিয়ে চলে এবং প্রত্যেকটা ধর্মের যে অনুষ্ঠান হয় সেখানে সকলে মিলে আমরা ভাগ করে নেব, এটা আমাদের নেত্রী বা নেতার কথা, আমরা সেটাকে মান্যতা দিয়েই কিন্তু চলি। এই যে ঈদ গেল, ভরতপুরে বড় জামাত হলো, 10,000-15,000 লোক হলো, ভরতপুর পঞ্চায়েতের কোনো ভূমিকা দেখলাম না। আপনি ব্লক সভাপতি, দেখুন, জামাত হলো সেখানে পঞ্চায়েতের ভূমিকা নাই এটা ঠিক না। পঞ্চায়েতে যে পরিষেবাটা দেওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করা বা রাস্তাঘাট একটু যাতে পরিষ্কার থাকে, সেগুলো পঞ্চায়েত অবশ্যই করে, কিন্তু ভূমিকা নাই এটা বললে ভুল হবে। ভরতপুর পঞ্চায়েত সাধ্যমতো চেষ্টা করে যাতে ঈদের দিনে অন্তত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বা প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে যাতে ঈদ উদযাপন করতে পারে, সেই ব্যবস্থাটা এখানকার পঞ্চায়েত অবশ্যই করে। এই বছর সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়নি, কি বলবেন? না, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এবার ধরেন একটা রাস্তাঘাট পরিষ্কার হওয়ার পরেও দু একদিন পড়ে থাকলে, ধরুন আবার ঝড় বৃষ্টি হলে তারপরেও দেখা যায় নোংরা হয়ে যায়। তো সেদিকে নজর অবশ্যই পঞ্চায়েত দিয়েছিল এবং আগামী দিন আশা করি আরও দেবে। আচ্ছা, আপনি এই প্রার্থী সুমন সাহেব যে প্রার্থী হয়েছেন, কতটা আপনাদের ভূমিকা থাকবে? এটা তো একটা ভুল কথা। আমাদের দলের প্রার্থী যেই হোক না কেন, সুমন বাদ দিয়ে অন্য কেউ যদি হতো, সেখানে আমাদের দলের যেই প্রার্থী হবে, আমাদের যারা তৃণমূল কর্মী, আমরা যারা দলটাকে ভালোবাসি, সে প্রার্থী বড় কথা নয়। আমরা অবশ্যই সকলকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে, তৃণমূল যারা করে তারা অবশ্যই তৃণমূলের ভোট করবে। এখানে কোনো দ্বিমত নাই। কেউ যদি ভুল বার্তা ছড়ায় সেটা তাদের বিষয়, কিন্তু আমাদের কথা হয়েছে প্রার্থী সুমন ভাই এখানে দল তাকে প্রার্থী করেছে। আমাদের যারা 30 স্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, নেতৃত্ব, শাখা সংগঠন, আমরা যারাই আছি, বুক চিতিয়ে আগামী বিধানসভায়, বিগত বিধানসভায় 2021-এ 43,553 ভোটে যে আমাদের বিধায়ককে জয়লাভ করেছিলাম, যার কোনো ভূমিকা ভরতপুরেও ছিল না, তার নিজস্ব ভোট ছিল না, কিন্তু আমরা যেহেতু ঘরের প্রার্থী পেয়েছি, আপনি নিশ্চিত থাকুন এখানে একটা ব্যাপক মার্জিনে আমরা সুমন ভাইকে লিড দেবো। এটা আমি আপনাদের সামনে কথা দিলাম। কিন্তু আপনারা দুজনে তখন কিন্তু সভাপতি ছিলেন না, কিন্তু বুক চিতিয়ে খেটেছিলেন, কিন্তু কোনো প্রাধান্য পাননি না, দেখুন, বিগত দিনে আপনারা নিজেরাই জানেন যে 2 ব্লক সভাপতি তারা যে বিধানসভায় 21-এর বিধানসভায় যে হুমায়ুন সাহেব দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু বিরোধিতা করেছিল, কিন্তু সুমন ভাই কোনো পদ ছিল না, আমি যুব সভাপতি ছিলাম। আমাদের যারা বাহিনী বা আমাদের যারা সঙ্গে ছিল তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু 2021-এর বৈতরণী পার করেছিলাম। কিন্তু এখন তো আমরা অনেক পরিণত এবং আমাদের হাতে পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে সব তো আমাদের হাতে। অতএব নিশ্চিত থাকুন, সংগঠন মজবুত। 5টা বছর আমাদের যারা দলীয় নেতৃত্ব বা প্রধান, তারা 5টা বছর মানুষের সঙ্গে থাকে এবং আমরা আশা করছি ব্যাপক একটা মার্জিন আমরা ভরতপুর বিধানসভায়, বিশেষ করে ভরতপুর ব্লকেও আমরা কিন্তু সেই মার্জিনটা দেবো। কারণ আপনারা দেখছেন যে এই 5টা বছর কোনো রাজনৈতিক দলকে কিন্তু মাঠে আপনারা দেখেননি। এসআইআর বলুন বা আমার পাড়া আমার সমাধান বলুন, যেখানে আমাদের কর্মীরাই কিন্তু সেখানে বুক চিতিয়ে মানুষের পাশে ছিল। এসআইআর নিয়ে মানুষের যে বিভ্রান্তি, মানুষকে যেভাবে কেন্দ্রের সরকার বিপাকে ফেলেছিল, সেখানে কিন্তু নেত্রী নির্দেশ মতো, অভিষেকদার নির্দেশ মতো আমাদের দলীয় কর্মীরা কিন্তু সেখানে বুক চিতিয়ে মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছিল এবং সেখান থেকে কিন্তু মানুষকে আমরা যাতে বিভ্রান্ত না হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছিলাম। অনেক ভোটারদের এখনো বিচারাধীন আছে, তারা কি মনে করেন ভোট দিতে পারবে? দেখুন, বিচারাধীন সুপ্রিম কোর্টের নির্দেশে ধরুন সেখানকার বিচারপতিরা এটা কিন্তু স্ক্রুটনি করছে এবং আমি যতদূর শুনেছি সামনে যে সোমবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, হয়তো 20 লাখ 22 লাখ ভোটারের একটা প্রকাশিত হবে এবং প্রতি সপ্তাহে এই সাপ্লিমেন্টারি ধরুন হবে। তো আমরা আশা রাখবো, যেহেতু বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরা চাইবো যারা প্রকৃত ভোটার তারা যেন ভোট দিতে পায়। এটা আমাদের নেত্রীও লড়াই করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে এবং আমরাও নেতা নেত্রীর নির্দেশ মতো আমরা কিন্তু মাঠে ময়দানে নেমে লড়াই করেছি। আশা করি তার বিচার আমরা পাবো।